নমস্কার, খবরিয়া 24 এর পর্দায় আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছি আমি যুথিকা। ঈদের রাতে মেলা দেখে বাড়ি ফেরার সময় পথ দুর্ঘটনা, গুরুতর আহত 3। ঈদের রাতে মেলা দেখে বাড়ি ফেরার পথে পথ দুর্ঘটনা, গুরুতর আহত 3। পিরানাপীঠ থেকে মেলা দেখে বাড়ি ফেরার পথে পথ দুর্ঘটনায় গুরুতর আহত হলেন 3 জন। ঘটনাটি ঘটেছে বুধবার সকালে মালদা জেলার কানিয়াচক থানার কালিন্দী এলাকায়। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। বর্তমানে আহতরা মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, গতকাল রাতে নিজের পার্সোনাল গাড়ি নিয়ে 5 জন মিলে এসেছিলেন মেলা দেখতে। মেলা দেখে আজ ভোর রাতে বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা হন তারা। যাওয়ার সময় মানিকচকের কালিন্দী এলাকায় গাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়ে পাশের লাইট পোস্টটিকে ধাক্কা মারে। এই ঘটনায় গাড়ি চালক সহ মোট 3 জন গুরুতর আহত হন। স্থানীয়রা তড়িঘড়ি তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে আসে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে। বর্তমানে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন সকলেই। জানা যায় আহতরা হলেন সেজাউল মমিন, শামীম আনসারি ও হাসেম রাজা। তাদের প্রত্যেকেরই বাড়ি মালদা জেলার চাচল থানার কাশিমপুর এলাকায়। এরা কাশিমপুর থেকে পিরানাপীঠ এসেছিল। রাত্রে ওরা জালসা শুনেছে। রাত্রি 1টার সময় জালসা শুনে বাড়ি ব্যাক করছিল। মিল্কি পার করে চণ্ডীপুর পার করে কালিন্দির কাছে, কালিন্দির স্ট্যান্ডের কাছে ঘুম একটু হতে চলে এসছে, অন্যমনস্ক হয়ে গেছে। তখন গাড়িটা ঠুকে দিয়েছে পলে, ইলেকট্রিক পলে ঠুকে দিয়েছে। কতজন ছিল? ওরা ছিল 5 জন। 5 জনের মধ্যে 3 জন হচ্ছে আহত, 2 জন মানে সুস্থ আছে। কি গাড়ি ছিল? গাড়ি মারুতি আছে। এখন কোথায় চিকিৎসাধীন? চিকিৎসাধীন এখন মালদা ডিস্ট্রিক্ট হসপিটাল মেডিকেল কলেজ। ট্রেন থেকে পড়ে গিয়ে মৃত্যু হলো অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির। ট্রেন থেকে পড়ে গিয়ে মৃত্যু এক অজ্ঞাত পরিচিত ব্যক্তির। ট্রেন থেকে পড়ে গিয়ে মৃত্যু হলো এক অজ্ঞাত পরিচিত ব্যক্তির। এদিন এই ভয়ঙ্কর দুর্ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি ব্লকের গধারকুটি গ্রাম পঞ্চায়েতের বড়বাড়ি রেলগেট সংলগ্ন এলাকায়। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন সকালে কোনো এক ট্রেন থেকে পড়ে যায় অজ্ঞাত পরিচিত এক ব্যক্তি। যদিও কী কারণে এই ঘটনা ঘটল তা নিয়ে সঠিক তথ্য এখনো পাওয়া সম্ভব হয়নি। তবে বিশেষ সূত্রে জানা যায়, ওই মৃত ব্যক্তির বাড়ি বঙ্গাইগাঁও এলাকায়। পরে রেল পুলিশ এসে দেহটি উদ্ধার করে নিয়ে যায় বলে জানা গেছে। কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের প্রথম কোর কমিটির বৈঠকে অনুপস্থিত রবীন্দ্রনাথ ঘোষ অনুগামীরা। কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের প্রথম কোর কমিটির বৈঠকে অনুপস্থিত রবীন্দ্রনাথ ঘোষ অনুগামীরা। বহু চর্চিত কোচবিহার তৃণমূল কংগ্রেসের কোর কমিটির প্রথম বৈঠক হলো আজ। এদিন কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি পার্থপ্রতিম রায়ের বাড়িতে এই কোর কমিটির প্রথম বৈঠক হয়। তবে উল্লেখযোগ্যভাবে এই কোর কমিটির বৈঠকে থাকতে দেখা গেল না রবীন্দ্রনাথ ঘোষ অনুগামীদের। এই দিনের এই বৈঠকে রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ চন্দ্র অধিকারী, দিনহাটার বিধায়ক উদয়ন গুহ, কোচবিহার জেলা যুব তৃণমূল কংগ্রেস সভাপতি কমলেশ অধিকারী, জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ আব্দুল জলিল আহমেদ, জেলা পরিষদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ সুচিস্মিতা দেব শর্মা, বর্ষিয়ান তৃণমূল কংগ্রেস নেতা নিরঞ্জন দত্ত সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। তবে কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের কোর কমিটিতে নাম থাকা সত্ত্বেও উল্লেখযোগ্যভাবে এই বৈঠকে উপস্থিত ছিলেন না রবীন্দ্রনাথ ঘোষ অনুগামী হিসেবে পরিচিত কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন, সিতাই বিধানসভা কেন্দ্রের বিধায়ক জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া, উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের সহ চেয়ারম্যান বিনয় কৃষ্ণ বর্মন, জেলা আইএনটিটিইউ সভাপতি পরিমল বর্মন। কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি পার্থপ্রতিম রায় বলেন, মূলত কোচবিহার জেলায় আগামী দিনে তৃণমূল কংগ্রেস কিভাবে কাজ করবে সে বিষয়ে এই কমিটির বৈঠকে আলোকপাত করা হয়। পাশাপাশি তৃণমূল কংগ্রেস সরকারের আগামী 5 তারিখ তৃতীয় বর্ষের প্রথম বছর পূর্ণ করলো, আর সেই উপলক্ষে বিভিন্ন ব্লকে অভিনন্দন ও বিজয় মিছিল করা হবে বলে সুস্পষ্ট করেন সভাপতি পার্থবাবু। এছাড়াও বিভিন্ন ব্লকের এখনো ব্লক সভাপতি নেই, সেই বিষয়টির ওপর গুরুত্ব দিয়ে অবিলম্বে ব্লক সভাপতি ঘোষণা করা হবে বলেও জানান তিনি। কোর কমিটির অনেকের অনুপস্থিতি নিয়ে জেলা সভাপতি বলেন, কমিটি আমরা তো কিছুদিন আগে পেয়েছি, আজকে প্রথম মিটিং ডাকা হয়েছে। বেশ কয়েকজন আসতে পারেনি, আমাদেরকে জানিয়েছে তাদের অসুবিধার কথা। হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছে আগামীকাল। তো বিষয়টা হলো যে মূলত আজকে আমরা আলোচনা করেছি আগামীকাল 5 তারিখ মা মাটি মানুষের সরকারের তৃতীয় টার্মের প্রথম বর্ষপূর্তি। তো আমরা আজকে একটা সিদ্ধান্ত গ্রহণ করলাম যে জেলার প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েত এলাকায় আমরা একটি করে মিছিল করব মা মাটি মানুষকে ধন্যবাদ জানিয়ে। আর দ্বিতীয়ত আমাদের সাংগঠনিক কর্মসূচিগুলো আমরা শুরু করব ব্লক ধরে ধরে সাংগঠনিক সভা। কলকাতায় আগামীকাল নেত্রী মিটিং আহ্বান করেছেন, সেই মিটিংয়ে তিনি কি নির্দেশ দিচ্ছেন সেটার উপর তাকিয়ে রয়েছে। আমরা শুনতে পাচ্ছি জনসংযোগ কর্মসূচি শুরু হবে, সেটার কী ধরনের হবে সেই গোটা বিষয়টা আমরা ওয়াকিবহাল হব।
তার পরবর্তী পদক্ষেপ আমরা গ্রহণ করব। কিন্তু আমরা আজকে কোর কমিটিতে সিদ্ধান্ত করেছি যে ওই কর্মসূচির পাশাপাশি আমরা ব্লকে ব্লকে একটি করে সাংগঠনিক সভা করব। আর কিছু কিছু জায়গায় আমাদের অঞ্চল সভাপতি নেই, আমরা সেই অঞ্চল সভাপতিগুলো খুব শীঘ্রই ঘোষণা করে দিচ্ছি। আজকেও একাধটি আমরা ঘোষণা করব। এরপর এই ব্লক সভাপতির সঙ্গে মিটিং রয়েছে, সেই মিটিংয়ের পরে আমরা এক দুটি জায়গায় অঞ্চল সভাপতি আমরা ডিক্লেয়ার করব। আর আমাদের যে যারা দলের এমএলএ রয়েছেন, আমরা সেই এমএলএদের সঙ্গে কথা বলে সেই এলাকায় যাবতীয় সিদ্ধান্ত গ্রহণ করব সাংগঠনিক ক্ষেত্রে। বাকি ক্ষেত্রে ব্লক সভাপতি এবং কোর কমিটির যারা সদস্য রয়েছেন, গুরুত্বপূর্ণ নেতৃত্ব রয়েছেন, তাদের সঙ্গে কথা বলেই সাংগঠনিক কর্মসূচিগুলো গ্রহণ করা হবে। কতগুলো গ্রাম পঞ্চায়েতে এই মুহূর্তে দলের অঞ্চল সভাপতি নেই? অঞ্চল সভাপতি নেই এইরকম সংখ্যাটা মাথা ভাঙা বিধানসভার কোনোটাতেই অঞ্চল সভাপতি নেই। নাটাবাড়ির ক্ষেত্রে এক দুটি জায়গায় অঞ্চল সভাপতি নেই। শীতলকুচি ব্লকের 8টি ব্লকে সভাপতি নেই। আর আজকে দেখা যাচ্ছে যে মেনলি কিন্তু আপনাদের যে চেয়ারম্যান তিনিও নেই, তারপরে আপনার বিরোধিতা করে এসেছিল রবি ঘোষ, তিনিও নেই, বেশ কয়েকজন যারা জগদীশ বর্মা নেই। জগদীশ দাস কথা হলো, তিনি বেরিয়েছেন মিটিংয়ে বেরোনোর ঠিক আগ মুহূর্তে তার প্রেশারটা দারুণভাবে ফল করেছে, তিনি ডাক্তার দেখাচ্ছেন। আর গিরিনবাবুকে বলা হয়েছিল, আমি শুনলাম তিনি হঠাৎ করেই গতকাল কলকাতা গিয়েছেন। বাকিদের সঙ্গে কথা হয়েছে, তারা বিভিন্ন কারণে আসতে পারেনি, কিন্তু তারা সকলে রেসপন্স করেছে, নিশ্চিতভাবে জানানো হয়েছে ইচ অ্যান্ড এভরি ওয়ান। মানে সবাই কি তাদের না আসার কারণ জানিয়েছে আপনাকে? 2-3 জন জানিয়েছে, বাকিরা হয়তো জানাবে। দিনহাটা বিধানসভা কেন্দ্রের বিধায়ক উদয়ন গুহ বলেন, আলোচনা হলো কোর কমিটিতে, সেটা সাংবাদিকদের বলবো। নিয়ে আলোচনা হয়েছে, যে সিদ্ধান্তগুলো হয়েছে সেগুলো পরবর্তীকালে সাংবাদিকরা জানতেই পারবে, এমনি কোনো অসুবিধা নেই। ভোলাদার সাথে অনেকেই তো আসেনি দেখা যাচ্ছে, নানা সমস্যা আছে, কালকে ঈদ গেছে, খাওয়া দাওয়া এদিক ওদিক হয়েছে। দলের চেয়ারম্যানও নেই। চেয়ারম্যান জরুরি ডাক পেয়ে কলকাতায় গেছেন। কোর কমিটিতে সকলের মেম্বার, কোর কমিটিতে সকলের মেম্বার। প্রসঙ্গত কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের কোর কমিটির তালিকা নিয়ে ইতিমধ্যেই বহু জল্পনা তৈরি হয়েছে। কেউ কেউ এই কোর কমিটির তালিকায় বৈধতা নিয়েও প্রশ্ন তুলতে শুরু করেছেন। তারপর আজ এই কোর কমিটির প্রথম বৈঠক, তবে উপস্থিত নেই অনেক সদস্যই, যা নিয়ে ইতিমধ্যেই চর্চা শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক মহলে। শিলিগুড়িতে স্বরাষ্ট্রমন্ত্রীর সভাস্থলের প্রস্তুতি খতিয়ে দেখলেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা। শিলিগুড়িতে স্বরাষ্ট্রমন্ত্রীর সভাস্থলের প্রস্তুতি খতিয়ে দেখলেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা। আগামী বৃহস্পতিবার শিলিগুড়িতে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নিউ জলপাইগুড়ি রেলওয়ে ইনস্টিটিউট ময়দানে তার সভাও রয়েছে। তার আগে এই দিন সভাস্থলের প্রস্তুতি খতিয়ে দেখলেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, कमेटी के जो पार्लियामेंट्री स्टैंडिंग कमेटी है, कई सारे देश भर के सांसद और पूरी कमेटी के लोग आज दार्जिलिंग आए हुए हैं, तो इसलिए मुझे थोड़ा उनका स्वागत करना था, तो मुझे देरी हुआ। एनीवे, आप सबका मैं स्वागत करता हूं और मैं सीधे गृह मंत्री जी का जो पश्चिम बंगाल का भ्रमण है उस विषय पे आता हूं। आप सबकी जानकारी के लिए कि गृह मंत्री जी का जो पहले 3 दिन का दौरा था वो 2 दिन का हो गया है। कल सवेरे वो कलकत्ता लैंड करेंगे और उसके बाद जो है 24 परगना ज़िले में उनका एक सरकारी कार्यक्रम है और उसके पश्चात वो जो है 3 और 3:30 बजे के बीच में किसी भी समय जो है वो बागडोगरा एयरपोर्ट लैंड करेंगे और जैसे ही सिलीगुड़ी दार्जिलिंग ज़िले में उनका आगमन होगा उसके पश्चात सिलीगुड़ी के सभी कार्यकर्ता और सभी नेतृत्वों का ये इच्छा है कि उनका जो है बागडोगरा एयरपोर्ट में एक भव्य स्वागत का कार्यक्रम होगा और उस बीच में राजवंशी, आदिवासी, गोरखा, बंगाली समाज के लोग और अपने वेशभूषा ट्रेडिशनल ड्रेस के अंदर में हम कोशिश करेंगे कि एक
जो है सांस्कृतिक कार्यक्रम के साथ साथ उनका स्वागत बंधन हो और उसके बाद सीधा जो है गृह मंत्री जी का काफिला दार्जिलिंग मोड़ तेंजिंग नोर्गे शेरपा जी का जो प्रतिमा है वहाँ पहुँचेगा। वहाँ पे उनको माल्यार्पण किया जाएगा और वो सिर्फ 10 मिनट का कार्यक्रम होगा। उसके पश्चात फिर जो है आगे आकर के कौन सा नौका घाट जिसको हम बोलते हैं सामने, तो ठाकुर पंचानन वर्मा जी जो राजवंशी समाज के जिनको हम सब लोग भगवान मानते हैं उनके प्रतिमा पे माल्यार्पण का कार्यक्रम है। वो भी कार्यक्रम 10 मिनट का है। उसके पश्चात जो है सीधे 4:30 बजे से पहले तक जो है इसी स्थल पे जहाँ पे हम सब लोग मौजूद है, ये एनजीपी रेलवे स्टेशन के पास रेलवे का ग्राउंड है, यहाँ पे वो देखिए बागडोगरा एयरपोर्ट से लेकर के जो आगे हाईवे टी पॉइंट तक है करीब 700-800 मीटर का जो एरिया है उसके अंदर में उसको आप रैली नहीं कह सकते, उनकी गाड़ी धीरे चलेगी और वहाँ पे जो है उनका जो है स्वागत का कार्यक्रम होगा। फिर उसके पश्चात वो अपनी नॉर्मल गाड़ी में बैठ करके और सीधा दार्जिलिंग मोड़ पहुँचेंगे। की व्यवस्था अभी वो भी हमारे पास अल्टरनेट व्यवस्था है, लेकिन सिक्योरिटी के साथ हमको वो थोड़ा देखना पड़ेगा कि वो कितना अलाउ करेंगे नहीं करेंगे। बट कुल मिला के ये है कि हमारे सिलीगुड़ी के जो भी यहाँ के कार्यकर्ता और यहाँ की जनता उनको रिसीव करने जाएंगे, उन सब से जो है मतलब गृह मंत्री जी के साथ मिलने का उन सबको सौभाग्य मिलेगा। देखिए भारत देश के गृह मंत्री हैं और मुझे जितनी जानकारी है उससे कई अधिक और पूरे देश की जानकारी उनके पास है। और मैं इतना दावे के साथ कह सकता हूँ कि पूरे दार्जिलिंग ज़िले में विशेष करके छोटे से छोटे गांव में भी कोई घटना घटती है तो उसकी भी रिपोर्ट गृह मंत्रालय तक पहुँचती है। ये मैं उस बात का साक्षी हूँ। मैं कोई घटना उदाहरण के तौर पर तो नहीं बताऊँगा, लेकिन उस बात का मैं साक्षी हूँ। इसीलिए हमसे बेहतर वो समझते हैं, एक जनप्रतिनिधि होने के नाते, चाहे विधायक हो चाहे सांसद हो या जिला के जो हमारे अध्यक्ष हैं, उन्होंने समय समय पर जो भी जानकारी ऊपर रखनी होती है वो सरकार में भी और पार्टी में भी रखते आए हैं। उनके पास पूरी रिपोर्ट है और ये बात आज किसी से छुपी हुई नहीं है कि जो पश्चिम बंगाल का जो शासन है, जो लॉ एंड ऑर्डर है, यहाँ पे कोई शासन है ही नहीं। जो शासक है उसी का शासन चलता है, ये तथ्य प्रमाणित है और जग जाहिर है। हम ये मान के चलते हैं ये शंखनाद होगा, ये बिगुल होगा और टीएमसी को अपने तौर तरीके बदलने होंगे। आए दिन जिस तरह से लोगों की हत्याएं, पेड़ों में लटका देना, माँ बहन के साथ जो है रेप करना और विशेष करके नॉर्थ बंगाल के युवाओं के साथ अन्याय अत्याचार करना, कोई विकास के काम मत करना, 15% जमीन नॉर्थ बंगाल के चाय बागान के मालिक को देना, 5% से कम जमीन में जो हमारे लेबर 200 साल से काम कर रहे हैं उनको जमीन नहीं मिलना, मिनिमम वेज एक्ट केंद्र सरकार पारित कर देती है उसको लागू नहीं करना, FRA एक्ट 2006 को लागू नहीं करना, शिक्षा में भ्रष्टाचार करना, जो अनपढ़ गवाह टीएमसी के चमचे हैं उनको अपॉइंटमेंट देना और यहाँ तक कि एम्स बनाने के लिए जो स्वीकृति नॉर्थ बंगाल में मिली थी उसको भी उठा के कल्याणी साउथ बंगाल ले गए। ये इतना अन्याय अत्याचार लगातार। और मैं आपको एक बात और कहूँ, नॉर्थ बंगाल अपने आप में सक्षम है, अपने आप में पैर में खड़ा हो सकता है। हम इतना रेवेन्यू टैक्स इतना कलेक्ट करते हैं, लेकिन उसके बावजूद भी नॉर्थ बंगाल को एक गरीब क्षेत्र बना के रखा है और जानबूझ के, जिसके कारण जो है, क्योंकि एक बात प्रमाणित है कि चाहे वो राजवंशी हो, चाहे आदिवासी हो, चाहे गोरखा हो, चाहे हिंदी भाषी हो, उसको ना तो टीएमसी ना ममता दीदी ये कतई पसंद नहीं करते। इस वजह से जो है इस नॉर्थ बंगाल क्षेत्र में ज़्यादा अन्याय अत्याचार आज हो रहा है। मेरे पे मेरी टिप्पणी छोड़ दीजिए। महिला आयोग ये बात कह रही है,
हाईकोर्ट ये बात कह रहा है, यहाँ तक कि सीबीआई इस बात की जांच कर रही है। आज हाईकोर्ट के अंदर में आप देखिए सुनवाई नहीं हो पाती, 2MC के गुंडे हाईकोर्ट के अंदर तक भी घुस गए हैं और हाईकोर्ट को हर एक केस को आज सीबीआई को सौंपना पड़ रहा है। ये वास्तविकता है और मैं मीडिया के से भी ये निवेदन करता हूँ, मीडिया बिंग ए मीडिया हमारी भी जवाबदेही है समाज के प्रति, देश के प्रति, पश्चिम बंगाल के प्रति कि जो सच है उसको दिखाएं और किसी एक पार्टी विशेष की मीडिया बन के हम न रहे। और ये अन्याय अत्याचार जो हो रहा है, जितना हमें कष्ट है उतना मीडिया को भी होना चाहिए और होता भी है, लेकिन फिर भी हम इनकी डर की वजह से ऐसे बहुत सारी चीज़ें दिखा नहीं पाते। मुझे लगता है हम सबको भी आंखें खोलने की आवश्यकता है। और कोई पार्टी के पश्चिम बंगाल के अध्यक्ष और हमारे लीडर ऑफ ओपोजिशन शुभेंदु दा, दिलीप दा और हमारे नॉर्थ बंगाल के सारे सांसद, विधायक और सभी जिला के हमारे जिला अध्यक्ष और बाकी जो भी प्रतिनिधि हैं, संजय जी अभी 2 दिन पहले से ही डेरा डाल के बैठे हुए हैं और बाकी सब कार्यकर्ता और वरिष्ठ जितने भी नेतृत्वगण हैं वो सब भी यहाँ उपस्थित रहेंगे। और मुझे लगता है रात्रि विश्राम भी गृह मंत्री जी का सिलीगुड़ी में होगा और बहुत सारी अलग अलग तरह की मीटिंग्स रात को भी जो है उन्होंने तय की है, वो धीरे धीरे उसका जो है आपको पता चलेगा। सो बहुत बहुत धन्यवाद, नमस्कार। তৃণমূল ভবনে সরকারের 11 বছর পূর্তি নিয়ে জরুরি বৈঠকে যোগ দিতে কলকাতায় ফিরলেন দোলা সেন। তৃণমূল ভবনে সরকারের 11 বছর পূর্তি নিয়ে জরুরি বৈঠকে যোগ দিতে কলকাতায় ফিরলেন দোলা সেন। তৃণমূল ভবনে সরকারের 11 বছর পূর্তি নিয়ে জরুরি বৈঠকে যোগ দিতে জলপাইগুড়ি সফর কাটছাড় করে কলকাতা ফিরে গেলেন তৃণমূল কংগ্রেসের শ্রমিক নেত্রী দোলা সেন। জানা যায় আগাম কর্মসূচি অনুযায়ী বুধবার জলপাইগুড়ি জেলা পরিষদ ভবনে এবং রানীনগর শিল্প তালুকের শ্রমিকদের সমস্যা নিয়ে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা থাকলেও হঠাৎ করেই কলকাতা তৃণমূল ভবনে মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ এবং রাজ্যে তৃণমূল পরিচালিত সরকারের বর্ষপূর্তি নিয়ে বিশেষ বৈঠক ডাকায় কার্যত শ্রমিক ইউনিয়নের নেতৃত্বদের মধ্যে একরাশ হতাশা বিলেই কলকাতা ফিরে গেলেন তিনি। তৃণমূল শ্রমিক সংগঠনের সর্বভারতীয় নেত্রী দোলা সেন। এর ফাঁকে রানীনগর শিল্পী তালুকে তৃণমূল কংগ্রেসের শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে আয়োজিত অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন নেত্রী। তিনি বলেন, বিএসএনএল সহ সিমেন্ট শিল্পের ক্ষেত্রেও কেন্দ্রীয় হারে শ্রমিকদের মজুরি দেওয়া হয় না। এই নিয়ে তিনি ইতিমধ্যেই সংশ্লিষ্ট দপ্তরের কেন্দ্রীয় মন্ত্রীকেও চিঠি লিখেছেন। চা বাগানের শ্রমিকদের ন্যূনতম মজুরির বিষয়ে তৃণমূল শ্রমিক ইউনিয়নের নেত্রী বলেন, চা বাগানের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় অনেক করেছেন। ওই জয়েন্ট ফোরাম হলো সিপিএম এর আগে, ওরা বলুক 34 বছরের বামফ্রন্ট কি করেছিল চা বাগানের শ্রমিকদের জন্য। বিশেষ কিছু না, বিএসএনএল লোকেরা মাইনে পাচ্ছে না 10 মাস ধরে। আমার 6 তারিখে লেবার স্ট্যান্ডিং কমিটির মিটিং আছে। বিএসএনএলের আমি মন্ত্রীকে, কৌশিনী বৈষ্ণবকে চিঠি দিয়েছি। সে ব্যাপারে আমার আসার কথা ছিল, স্বপনদা, মনোজরা বলেছিল, কিন্তু হঠাৎ আমাদের আগামীকাল একটি মিটিং পড়ে গেছে তৃণমূল ভবনে। আমাদের দিদির শপথ গ্রহণের 1 বছর পূর্তি, মানে তৃতীয়বার শপথ গ্রহণের 1 বছর পূর্তি, এবং দিদির 11 বছর হচ্ছে আগামীকাল সরকারের। সেজন্য জরুরি মিটিং আছে, তাই আমি, মহুয়াদি, খগেশ্বরদা কেউ আজকে থাকতে পারছি না, সবারই ফ্লাইট ধরার তাড়া। কিন্তু বিএসএনএলের যারা মাইনে পাচ্ছেন না 10 মাস ধরে, তারা তো খুব সমস্যায় আছেন, তারা যাতে ভুল না বোঝেন। তাই আমি শুধু 1 মিনিট এসে এইটুকুনি বলে গেলাম যে মমতা ব্যানার্জি তাদের সঙ্গে আছেন। আমি মহুয়াদি, খগেশ্বরদার সাথে কথা বলেছি, আমরা এ মাসের শেষে এই কেন্দ্রীয় সরকারি প্রতিষ্ঠান নিয়ে বিএসএনএল এবং তার সঙ্গে ইন্ডিয়ান অয়েল এবং সিমেন্টেও অনেক বেআইনি আছে, সেন্ট্রাল মিনিমাম ওয়েজ তারা দেন না, স্টেট মিনিমাম ওয়েজ দেন, সেগুলো একসাথে করব। এবং স্টেটের বিষয় থাকলে আমরা ঋতু এবং রাজেশ ভাইকে নিয়ে এসে সেই মিটিং করব। বারবার বৈঠক হচ্ছে শ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে, এবং তারা রাজ্য সরকার এবং মালিক পক্ষকে জয়েন করা বলছে, তারা এখনো ন্যূনতম মজুরি বৃদ্ধি নিয়ে কি বলবেন? বারবার বৈঠক কিসের কেন্দ্রীয় সরকারি প্রতিষ্ঠানে? বিএসএনএল চা বাগানের বিভিন্ন শ্রমিকদের। ও, চায়ে তো মমতা বন্দ্যোপাধ্যায় যা করেছেন, যারা জয়েন্ট ফোরাম সেই সিপিএম এর লোকের আগে নিজেদের প্রশ্ন করুক 34 বছর তারা কি করেছিল, তারপর আমি জবাব দেব। নৌকা বিহার করতে গিয়ে জলে ডুবে মৃত্যু 2 ডাক্তারি পড়ুয়ার, আশঙ্কাজনক অবস্থায় আরো 4। নৌকা বিহার করতে গিয়ে জলে ডুবে মৃত্যু 2 ডাক্তারি পড়ুয়ার, আশঙ্কাজনক আরো 4। নৌকা বিহার করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হলো 2 ডাক্তারি পড়ুয়ার, আশঙ্কাজনক অবস্থা আরো 4 জনের। ঘটনাটি ঘটেছে মালদার ইংরেজবাজার থানার যদুপুর পঞ্চায়েতের বাদলমোড় এলাকায়। স্থানীয়রা তড়িঘড়ি 4 জনকে উদ্ধার করে, কিন্তু বাকি 2 জন তলিয়ে যায়।
এই ঘটনাকে কেন্দ্র করে বুধবার দুপুরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। পরে আশেপাশের বাসিন্দারা ছুটে এসে পুকুরে জাল ফেলে বাকি মৃতদেহ দুটি উদ্ধার করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত দুজন হলো সলিউজ্জামান ও রেজওয়ান শেখ। দুজনেরই বয়স 19 বছর। প্রথম জনের বাড়ি কালিয়াচকের সুজাপুরের মৌলভীপাড়া, অপরজনের বাড়ি কালিয়াচকের সুজাপুর মৌলভীপাড়ায়। আহতরা বর্তমানে মালদা মেডিকেল কলেজে চিকিৎসাধীন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঈদের ছুটি উপলক্ষে বুধবার পিকনিক করতে এসেছিল 6 বন্ধু। পিকনিক করার সময় 6 বন্ধু মিলে একটি ছোট নৌকায় নৌকাবিহার করতে যায়। পুকুরের মাঝে গিয়ে নৌকাটি হঠাৎ উল্টে যায়। 6 জনের মধ্যে অধিকাংশই সাঁতার জানতো না। আশেপাশের বাসিন্দারা তাদের পুকুরে ডুবতে দেখে ছুটে আসে। তড়িঘড়ি 4 জনকে উদ্ধার করতে সক্ষম হলেও বাকি 2 জন পুকুরের জলে তলিয়ে যায়। পরে মাছ ধরার জাল দিয়ে তাদেরকে উদ্ধার করা হয়। ওরা পিকনিকে গেছিল, নৌকাতে ঘোরাঘুরি করছিল, কীভাবে একটা মানে দুর্ঘটনা ঘটে গেল। কোথায় হয়েছে ঘটনাটা? ওটা আপনার চোপর কিভাবে হলো ওটা? নৌকাটা নিজের মনে ডুবে গেছে। কজন ছিল? সম্ভবত 4 জন ছিল। আচ্ছা, এনে কজন মারা গেছে? কজন? নাম কি ওদের? এর নাম হচ্ছে সলিউজ্জামান আর ওটার নাম রিজওয়ান। এরা কি করতো? এরা তো মেডিকেলের ছাত্র। এখানে পিকনিকে এসেছিলো, এসে ঘুরতে গিয়ে নৌকাটা ডুবে গেছিলো, দিয়ে মারা গেছে। কজন ডুবেছিল? 2 জন। মারা গেছে কজন? 2 জন মারা গেছে। 2 জন। 4 জন ডুবেছিল, 4 জন 2 জন মারা গেছে। তো নৌকাতে কি করে, ওরা কি করছিল নৌকাতে? নৌকাতে ঘুরতে গেছিল। ও, খেলার জন্য ঘুরতে গেছিল। আর যারা মারা গেছে তাদের নাম জানেন? না, আমরা নাম জানি না। বয়স কত হবে দুটার? 24-25 করে। 24-25। দুজনে মারা গেছে আর 2 জন ভালো সুস্থ আছে? সুস্থ আছে। কোথায় হয়েছে এটা? কৃষ্ণপুর বদল মোড়। ঈদ উপলক্ষে পিকনিকে গিয়েছিল ওদের পুকুরে, নিজস্ব পুকুর। ওখানে গিয়ে নৌকায় ঘুরছিল, ওই মুহূর্তে দুর্ঘটনাবশত নৌকা উল্টে যায়। উল্টে যাওয়ার কারণে এই দুর্ঘটনাটা ঘটেছে। আচ্ছা, কজন মারা গেছে? 2 জন মারা গিয়েছে, একজন আহত রয়েছে। কি নাম তাদের? একজনের নাম সলিহুজ্জামান আর একজনের নাম হচ্ছে আপনার তৌহিদুজ্জামান। তারা কি করতেন ওনারা? ওরা স্টুডেন্ট। কিসের স্টুডেন্ট? এই ডাক্তারি লেখাপড়া করছিল, MBBS। একজন MBBS পাস আছে আর বাকিটা কাজ মানে লেখাপড়া চলছিল। তো ঘুরতে গিয়ে আজকে দুর্ঘটনাটা ঘটে। আমরা এলাকাবাসী মর্মাহত, জনসাধারণ ব্যাপক হারে। 2 জন ভালো ছেলে ছিল। মাতৃ মন্দির প্রতিষ্ঠার 100 বছর উপলক্ষে মা শারদার জন্মভিটাতে পালিত হলো বিশেষ অনুষ্ঠান। মাতৃ মন্দির প্রতিষ্ঠার 100 বছর উপলক্ষে মা শারদার জন্মভিটাতে পালিত হলো বিশেষ অনুষ্ঠান। মাতৃ মন্দির প্রতিষ্ঠার 100 বছর উপলক্ষে আজ জয়রামবাটি মাতৃমন্দিরে আয়োজিত হলো বিশেষ উৎসব। মা শারদার পবিত্র জন্মস্থান জয়রামবাটির মাতৃমন্দিরে আজ সকাল থেকে শুরু হয়েছে বিশেষ পূজা পাঠ। মাতৃমন্দির প্রতিষ্ঠার এই বিশেষ দিনে শুধু বাঁকুড়া জেলা বা রাজ্য থেকে নয়, সারা দেশ থেকে অসংখ্য ভক্ত ও পর্যটকরা ভিড় জমিয়েছেন মা শারদার পবিত্র জন্মভূমি জয়রামবাটির মাতৃমন্দিরে। এছাড়াও মাতৃমন্দির প্রতিষ্ঠা উপলক্ষে নানা অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। বিশেষ পুজো, হোম যজ্ঞে মুখরিত আজ মায়ের মন্দির। করোনার বিধিনিষেধ মেনে ভিড় জমিয়েছেন ভক্তরা। মায়ের জন্মভূমি সেজে উঠেছে আজ ভোরে মঙ্গলারতি দিয়ে শুরু হয় অনুষ্ঠানের। এরপর বেদপাত্র ভজন পরিবেশন চলবে দিনভর। হোম এবং নাট মন্দিরে মাতৃসঙ্গীতের আয়োজন করা হয়েছে। বিকেলে ধর্মসভা এবং সন্ধ্যায় হবে সন্ধ্যারতি। করোনাকালে নজিরবিহীনভাবে এই প্রথমবার উৎসবে খোলা জয়রামবাটির মাতৃমন্দির। পুণ্যার্থীদের জন্য সকাল 8টা থেকে বেলা 11টা পর্যন্ত খোলা থাকবে মায়ের মন্দির। জয়রামবাটি মাতৃমন্দিরের মহারাজ স্বামী পররূপানন্দজি বলেন, গত বছর করোনার কারণে আমরা মাতৃমন্দিরের প্রতিষ্ঠা দিবস পালন করতে পারিনি, কিন্তু এবছর সংক্রমণ নিয়ন্ত্রণে থাকায় আমরা অনুষ্ঠানের আয়োজন করেছি। অক্ষয় তৃতীয়া আজকের দিনে মাতৃমন্দির প্রতিষ্ঠা হয়েছিল 1923 সালে 19 এপ্রিল। স্বামী শারদানন্দ মহারাজ বেলুর মঠ থেকে এসে মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। সে প্রতি বছরই এই অক্ষয় তৃতীয়ার উপলক্ষে মাতৃমন্দির প্রতিষ্ঠা দিবস পালন করা হয়। গত 2 বছর এই করোনা রেস্ট্রিকশনের জন্য আমরা করতে পারিনি, এবার আবার আরম্ভ হয়েছে। তা 1923-এ এটা আরম্ভ হয়েছিল বা প্রতিষ্ঠা হয়েছিল বলে এটা 100তম প্রতিষ্ঠা দিবস পালন করছি আমরা। আগামী বছর 100তম পূর্তি উপলক্ষে আরও বড় করে করা হবে। তা আজকের যে অনুষ্ঠানটা আরম্ভ হয়েছে ভোরবেলায় মঙ্গল আরতি দিয়ে, তারপরে বৈদিক চ্যান্টিং, প্রার্থনা, গান ইত্যাদি দিয়ে, তারপরে মায়ের বিশেষ পুজো এখন চলছে। সারাদিন ধরেই সাংস্কৃতিক অনুষ্ঠান, ভক্তিগীতি আছে।
স্বামী শিবাধীশানন্দ মহারাজ বেলুর মঠ থেকে এসেছেন এবং ভক্তিগীতি প্রস্তুত করছেন। এরপর নৃত্য অনুষ্ঠান হবে শ্রী শ্যামল মল্লিক ও সম্প্রদায়ের দ্বারা, বিষয়টা হলো মহাভারত। এরপর গীতি আলক্ষ্য প্রস্তুত করবেন রামকৃষ্ণ মিশন সারদা পীঠের ছাত্ররা, বেলুর মঠ থেকে আসবে ওরা। বাউল সঙ্গীত প্রস্তুত করবে শ্রী জয়শঙ্কর চৌধুরী। আর বিকেলে 3টা থেকে 4টা ভক্তিগীতি শ্রী ঋত্বিক ভট্টাচার্য। এরপর সন্ধ্যা আরতি আছে যেমন প্রতিদিন হয়, কিন্তু বিশেষ অনুষ্ঠান একটা প্রোগ্রাম আছে, যাত্রা অনুষ্ঠান। স্থানীয় যারা জয়রামবাটির বাসিন্দারা আছে তারাই এর মধ্যে পার্টিসিপেট করে। আমাও অগ্নিযুদ্ধ, এটা প্রসাদ কৃষ্ণ ভট্টাচার্য তার রচনা করেছেন। আমাদের মাতৃপ্রতিষ্ঠা দিবস পালন করছি। এটা আরম্ভ হয়েছে 100 বছর, এটা শেষ যে হবে আগামী বছর 2023 সালে, মানে 1923 সালে মাতৃমন্দির প্রতিষ্ঠা হয়েছিল বলে 2023 সালে 100তম পূর্তি উৎসব পালন করা হবে। করি আমরা 6-7 হাজার ভক্তরা প্রসাদ পাবেন। আর সারাদিন ধরে ভক্তরা তো আসছেই। একটু আমাদের অসুবিধাটা এই হয়ে যায় যে বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী আজকে আমরা অক্ষয় তৃতীয়া পালন করছি, আর অন্য একটি পঞ্জিকা আছে সেটার হিসাবে গতকাল হয়ে গেছে। তো অনেকের একটু বুঝতে ভুল হয়েছিল, ওরা গতকালই এসে গেছিল অনুষ্ঠান দেখতে। তা আমরা বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী কাজ করি রামকৃষ্ণ মিশনে বলে আজকে এটা পালন করছি। কিছু এখন আমরা করছি না, পরিবেশটা ভালোই আছে, আশা করি কোনো অসুবিধা হবে না। হ্যাঁ, এরা সব ভক্তদের জন্যই বিরাট ভোগ আয়োজন করা হয়েছে আর সবাইকে প্রসাদ পাওয়ার ব্যবস্থা করা হয়েছে। আমি এখানে প্রতি সপ্তাহে আসি, প্রতি মায়ের প্রসাদ খাই। আমার বাড়ি বদরগঞ্জে, ভালো লাগছে খুব। এই যে এত লোকের সমাগম, এত লোকের এতে দেখে খুব সুন্দর লাগছে এবং সবারই সঙ্গে পরিচিতি হচ্ছে, এটা আমার খুব সুন্দর লাগছে। কিন্তু আমি এই তো গানবাজনা হচ্ছে, ঠাকুরের নাম হচ্ছে, এইসব দেখছি আমরা। দেখবো এখন আমরা সারাদিন থাকবো এখানে এখন 3টে পর্যন্ত থাকবো। কথায় প্রকাশ করা যাবে না, এত সুন্দর মাকে এত সুন্দর সাজানো হয়েছে। সকাল থেকে বেদ গান, স্তোত্র পাঠ, বিভিন্নভাবে মায়ের আরাধনা করা হচ্ছে। তারপরে মায়ের বিশেষ পুজো পাঠ করা হচ্ছে। আজকে অনুষ্ঠান শুরু হয়েছে, সানাই বাজছে, মনে হচ্ছে যেন একদম পুরো মা সমস্ত চতুর্দিকে ঘুরে ঘুরে সব কিছু পরিদর্শন করছেন, আমাদের মাঝে তিনি আছেন। খুব ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। এখানে এসে কেমন লাগছে আজকে? খুব ভালো লাগছে, বর্ণনার অতীত। আপনি কোথা থেকে আসছেন? আমি চন্দ্রকোনা টাউন থেকে আসছি। প্রতি বছরই আসেন এদিনে? প্রতি বছরই আমি মায়ের এখানে বছরে 4-5 বার এরকম আসি, 2-3 দিন করে থাকি। অনেক দিন ধরেই আসছি, মা নিয়ে আসছেন। আজকের দিনটা এসে কেমন লাগছে? আজকের দিন দারুণ, এই নিয়ে বলার কিছু নেই। মায়ের অক্ষয় তৃতীয়া, এখানে মন্দির প্রতিষ্ঠা হয়েছিল এই দিনে, মায়ের এই সুন্দর তিথিতে, শুভ তিথিতে মায়ের মন্দির প্রতিষ্ঠা হয়েছিল এবং মায়ের সেরকমই নির্দেশ ছিল বলে শোনা যায়। আর এই তিথি তো সেই সত্যযুগ থেকে এই তিথি চলে আসছে। এই তিথির জন্যই এই অনুষ্ঠানের মাহাত্ম্য। রাতভর হাতির তাণ্ডব বাঁকুড়ায়, কখনো বা সবজি বাজারে, আবার কখনো বিয়ে বাড়িতে রাতভর দাপিয়ে বেড়ালো দাতাল। হাতি শাবকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে বন দফতরের ভূমিকা নিয়ে উঠল প্রশ্ন। আবারও হাতি মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়ালো বাঁকুড়ায়। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সোনামুখী থানার মানিকবাজার পঞ্চায়েত এবং রাধানগর রেঞ্জের নোনাশাল ভাটপুকুর বড়সুর জঙ্গলে। বন দফতর সূত্রে জানা যায়, বাচ্চা হাতিটির বয়স প্রায় 6 মাস। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় বন দফতরের আধিকারিকেরা এবং সোনামুখী থানার পুলিশ। তবে ঠিক কী কারণে এই হাতিটির মৃত্যু হলো তার তদন্ত শুরু করেছে বন দফতর। পাশাপাশি বারবার এভাবে হাতির মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে বন দফতরের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে সব মহলে। তখন 9:30 বাজে, তখন আমরা বাড়ির মধ্যে ছিলাম। কতগুলো
ছেলেরা আমাদের পাড়ারই এসে পড়ে বলছে যে হাতি বেরিয়েছে, তোমরা বাইরে বেরিয়ে কারো বাড়িতে ঢুকো। আমার কাঁচা বাড়ির মধ্যে কাঁচা বাড়ি আছে, সেখানে এবারে যদি আমার ঘর যদি একটু ইয়ে করে দেয় আমরা চাপা দিয়ে মারা যাব। তাই জন্য সবাই আমাদেরকে বলছে বেরিয়ে যাও। বেরোনোর পর যখন বাড়ি থেকে বেরোচ্ছে তখন দেখছি হাতি চলে এসছে একদম আমার সামনে। আমার মেয়ে ছিল বাড়িতে, ও পড়ার সময় ওকে আবার ডেকে নিয়ে এলাম। ডেকে নিয়ে আসার পর আমরা ছুটতে আপনার এত ছুটছি যে হাতিও আমাদেরকে তাড়া করছে। বা কারো বাড়ি খোলা পাচ্ছি রে, যারি বাড়ি দরজা ঠকঠক করছে সেই বলছে মানে দরজা লাগানো চাবি দেওয়া। আবার আরেকজনের বাড়ি যেয়ে পড়ে আবার ওকে করলাম, ওর চালা ধোলা আমাদের এই কলোনিতে রঞ্জিতদার বাড়িতে, ওখানে যেয়ে পড়ে আবার ওনারা আবার চাবি খোলার পর ওদের বাড়িতে ঢুকে যাওয়ার পর হাতি সোজা বিয়ে বাড়ি ছিল সেখানে যেয়ে পড়ে উঠলো। বিয়ে বাড়ি থেকে আবার ওরা আবার এদিকে তাড়িয়ে দিল। তাড়ানোর পর আবার ফের এদিকে ঘুরে চলে এলো। মানে কোনো ক্রমে বেঁচে ফিরেছে? হ্যাঁ। আপনার ক্ষয়ক্ষতি কি করেছে? ক্ষয়ক্ষতি আমার বলতে এই যে পাঁচিলটা ভেঙে পড়ে ফেলাইছে, আর এমনি কোনো ক্ষয়ক্ষতি আমার হয়নি। আরও ওইদিকে হয়েছে সতীমাতার বিয়েতে, ওখানেও যেও বলছিল যে মানে অনেক ক্ষয়ক্ষতি করেছে, ওদিকে মারারও চেষ্টা করেছিল। রাতের সময় একটা হাতি ঢুকেছিল, একটা বিয়ে বাড়ি ছিল, বিয়ে বাড়িতে ওখানে ঢুকে গেছিলো। ওখানে লোক খেদাড়ি করে হাটতলায় ঢুকেছে। হাটতলাতে যত সবজি খেয়েছে এখানে, আর কাপড় দোকান ব্যান করেছে, যত কুমড়া ছিল সবজি ছিল কোলা ফোলা সব খেয়েছে হাতি। হ্যাঁ, বনদপ্তর এসেছিল। জঙ্গলে গেছে। এটিএম কর্মীদের ছাঁটাইয়ের প্রতিবাদে আন্দোলনে এআইটিউসি, বিপাকে পরীক্ষার্থী থেকে শুরু করে গ্রাহকেরা। এটিএম কর্মীদের ছাঁটাইয়ের প্রতিবাদে আন্দোলনে এআইটিউসি, বিপাকে গ্রাহক থেকে শুরু করে পরীক্ষার্থীরা। এটিএম কর্মীদের ছাঁটাইয়ের প্রতিবাদে আন্দোলনে নামলো এআইটিউসি। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি দিনবাজার এলাকায় বেসরকারি ব্যাংকের সামনে। এই ঘটনায় বিপাকে পড়েন ওই ব্যাংকের গ্রাহকেরা। জানা যায় ঈদের ছুটির পর বুধবার ব্যাংক খুলতেই শ্রমিক ইউনিয়নের আন্দোলনের ফলে বিপাকের মুখে পড়তে হলো জলপাইগুড়ি দিনবাজার ব্যাংক অফ ইন্ডিয়ার গ্রাহকদের। এদিন সকাল থেকে পোস্টার প্ল্যাকার্ড বানিয়ে বিক্ষোভ দেখাতে দেখা যায় এআইটিউসি সমর্থকদের। এই প্রসঙ্গে সংগঠনের জেলা সম্পাদক বিজয় লোধ জানান, ব্যাংক অফ ইন্ডিয়া কর্তৃপক্ষ বিনা নোটিশে 4 জন কর্নারে কর্মরত অস্থায়ী কর্মীকে ছাঁটাই করে দেওয়ার বিরুদ্ধে এই আন্দোলন। কারণ আচমকা এই কর্মীদের কাজ চলে যাওয়ার ফলে তাদের পরিবারের সামনে এক অন্ধকার জীবন নেমে এসেছে। আজকে আমরা ব্যাংক অফ ইন্ডিয়ার ম্যানেজমেন্ট গত মাসে বলে দিয়েছে যে এটিএম কর্নারের ব্যাংক অফ ইন্ডিয়ার যে কর্নার, সেই কর্নারে যে 4 জন এটিএম গার্ড তারা দিন রাত্রি পরিষেবা দিচ্ছিল গ্রাহকের স্বার্থে, সেই গ্রাহক স্বার্থ বিরোধী কাজ ম্যানেজমেন্ট করছে এবং কর্মচারী এটিএম গার্ডদের তারা ছাঁটাই করছে বিনা নোটিশে। আজকে যদি তাদের ছাঁটাই করা হয় তাহলে এই যে সমস্ত পরিবার, তাদের কারোর মার অসুখ, তাদের প্রতি মাসে 3 থেকে 4 হাজার টাকা তার ওষুধে কিনতে হয়। কারোর পরিবারের অসুস্থ, কারোর ছোট ছোট ছেলে মেয়ে আছে, তারা আজকে না খেতে পেয়ে মারা যাবে। এই ম্যানেজমেন্ট হাজার হাজার কোটি টাকা লোন দিয়ে বড় বড় শিল্পপতিকে তারা ছাড় দিচ্ছে, অথচ তারা এটিএম কার্ডে ছাঁটাই করে দিচ্ছে। এই যে অমানবিকতার কাজ করছে, এর বিরুদ্ধে আমাদের লড়াই। আমরা চাই এটিএম কার্ড রেখে পরিষেবা দেখ এবং গ্রাহক স্বার্থ বিরোধী যে কাজ তারা করছে এর বিরুদ্ধে আমরা লড়াই করছি। কার তরফে আন্দোলন করছেন আজকে? কার উদ্যোগ? আমরা কন্ট্রাকচুয়াল ব্যাংক এমপ্লয়িজ ইউনিটি ফোরাম এবং আমাদের সংগঠন ট্রেড ইউনিয়ন এআইইউটিউসির পক্ষ থেকে আমরা এই লড়াই করছি। বললাম দাদা, আজকে তো সিবিএসসি একটা পরীক্ষা ছিল, তো তারা কোশ্চেন পেপার নিতে এসে ব্যাংক থেকে নিতে পারছে না। সে বিষয়ে ব্যাংকের ম্যানেজমেন্ট জানবে, সেটা আমাদের কোনো বক্তব্য নেই। তারা সে কি নিবে, সেটা পরীক্ষাটা হওয়া উচিত আমরা মনে করি, সেটা তাদের ব্যাপার। ব্যাংক এটা তো আটকে রয়েছে। হ্যাঁ, তাহলে এই পরিবারও আমাদের অবস্থা খারাপ। তারা যদি আজকে না খায় মারা যাবে, তার দায়িত্ব কি নেবে সিবিএসসি? বলুক তারা। অপরদিকে এই আন্দোলনের প্রভাব পড়ে আইসিএস পরীক্ষার ওপর। এই প্রসঙ্গে জলপাইগুড়ির একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুল কর্তৃপক্ষ জানান, আমাদের পরীক্ষার প্রশ্নপত্র ব্যাংকের লকারে থাকে। যেদিন যে বিষয়ের পরীক্ষা সেটি পরীক্ষা শুরুর আগে ব্যাংক থেকে নিয়ে যাওয়া হয়। তবে আজ এই আন্দোলনের ফলে অনেক দেরি হচ্ছে প্রশ্নপত্র পেতে। আজকে আমরা আইসিএসসি কোশ্চেন পেপার উইথড্র করতে এসেছি। আমাদের আইসিএসসি নর্মস অনুযায়ী আমাদের যাবতীয় কোশ্চেন পেপার সব ব্যাংকে জমা থাকে। নির্দিষ্ট পরীক্ষার দিনের ঠিক আগের মুহূর্তে আমরা কোশ্চেনগুলো নিয়ে এসে বাচ্চাদেরকে পরিবেশন করি এবং সেইভাবেই আজকে দেখা যাচ্ছে হঠাৎ করে এনারা আন্দোলন করাতে আমাদের তো বাচ্চাদের ভবিষ্যতের ব্যাপার চলে এসছে না, এখন দেরি হচ্ছে।
অবশ্যই দেরি হচ্ছে, প্রচণ্ড দেরি হয়ে যাচ্ছে। অলরেডি আমাদের 10:30টায় আমাদের বাচ্চাদেরকে ঢোকাতে হয়, এক্সাম হলে ঢোকাতে হয়। কোন ব্যাংকে রাখেন আপনারা? আমরা এটা ব্যাংক অফ ইন্ডিয়াতে রেখেছি। এরকম প্রত্যেকটা ব্যাংকে শহরে যে 3টে স্কুল আছে আইসিএসসি, তারা আজকে জিওগ্রাফি পরীক্ষা। কি করবেন তাহলে এখন? আপনারা কি করবেন? এখন আমাদের একটা কিছু ব্যবস্থা করতে হবে, আমাদের প্রশাসনের দ্বারস্থ হতে হবে, আর কিছুই না। সময় তো নেই, আর বেশি সময় নেই, আমাদের আধা ঘন্টা হয়েছে। খুবই বলছি, দেখি কি করা যায়। রাজ্য সরকারের পূর্ত দফতরের আর্থিক বরাদ্দে রাস্তার কাজে শিলান্যাস হলো মেখলিগঞ্জে। রাজ্য সরকারের পূর্ত দফতরের আর্থিক বরাদ্দে রাস্তার কাজে শুভ শিলান্যাস হলো মেখলিগঞ্জে। রাজ্য সরকারের পূর্ত দফতরের আর্থিক বরাদ্দে প্রায় 7 কিলোমিটার পর্যন্ত রাস্তার কাজে শুভ শিলান্যাস করলেন রাজ্য শিক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী। এদিন মেখলিগঞ্জ পৌরসভা সংলগ্ন নেতাজি মোড় থেকে কোর্তলি বাজার পর্যন্ত জলপেশ রোডের প্রায় 7 কিলোমিটার পর্যন্ত রাস্তার কাজে শুভ শিলান্যাস হয়। জানা যায়, রাজ্য সরকারের পূর্ত দফতরের প্রায় 5 কোটি টাকা আর্থিক বরাদ্দে মেখলিগঞ্জ পৌরসভা সংলগ্ন নেতাজি মোড় থেকে কোর্তলি বাজার পর্যন্ত প্রায় 7 কিলোমিটার পর্যন্ত রাস্তার কাজে শুভ শিলান্যাস করা হয়। এই দিনের এই শিলান্যাস কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্য শিক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী পরেশ চন্দ্র অধিকারী। এছাড়াও উপস্থিত ছিলেন ওই পূর্ত দফতরের আধিকারিকেরা। এদিন ফিতে কেটে নারকেল ফাটিয়ে এই রাস্তার কাজে শুভ শিলান্যাস করেন মন্ত্রী। এই প্রসঙ্গে রাজ্য শিক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী পরেশ চন্দ্র অধিকারী বলেন, এটা রাজ্য সরকারের পিডব্লিউডি দপ্তর, পূর্ত দপ্তরেরই অধীনে আমাদের এই জলপেশ রোড, এটা দীর্ঘদিন ধরে এই রাস্তাটা রিপেয়ার করা দরকার, কারণ বেহাল অবস্থা পড়ে আছে। 7.5 কিলোমিটার ম্যাক্সিমাম এই 0 পয়েন্ট থেকে একবারে কোর্তলি পার হয়ে যাবে। এই রাস্তাটা শুভ উদ্বোধন হলো, এই কাজটা শুরু হবে খুব শীঘ্রই। আজকে যার শুভ উদ্বোধন হবে। এখন এই পর্যন্তই। পরবর্তী সমস্ত খবরের জন্য অবশ্যই চোখ রাখুন খবরিয়া 24 এর পর্দায়। নমস্কার। নার্সিং ট্রেনিং এর বিশাল সুযোগ দিচ্ছে গৌতম কলেজ, রেকগনাইজড বাই কর্ণাটক নার্সিং কাউন্সিল অ্যান্ড ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল। ঠিকানা মঞ্জুনাথ নগর, WOC রোড, ব্যাঙ্গালোর 10। ট্রেনিং শেষে থাকছে 100% চাকরির সুযোগ। ভর্তি নেওয়া হবে BSc নার্সিং, যার শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞান বিভাগে 45% নম্বর নিয়ে উচ্চ মাধ্যমিক বা সমতুল্য বিভাগে পাস। এছাড়াও থাকছে GNM নার্সিং, যার শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিকে যে কোনো বিষয় 40% নম্বর নিয়ে পাস। ভর্তি চলছে প্যারামেডিক্যাল কোর্সেও, 3 বছরের কোর্স, যার শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস। এখানে স্পোকেন ইংলিশেরও ফ্রি কোচিং দেওয়া হয়। পশ্চিমবঙ্গের অন্যতম প্রকল্প স্টুডেন্ট ক্রেডিট কার্ডের সুযোগ নিতে যাওয়া ছাত্রছাত্রীদের জন্য ঋণ মেলার চিঠিও দেওয়া হয় এই কলেজ থেকে। পাশাপাশি বাঙালি খাবার, বাংলায় যোগাযোগ রাখার মতো ম্যানেজার সহ সমস্ত রকম সুবিধা প্রদান করা হয়। অত্যন্ত স্বল্প মূল্যের প্যাকেজে ভর্তির ব্যবস্থা রয়েছে, তাই আর দেরি না করে এখনই ভর্তি হতে যোগাযোগ করুন 8904864131 অথবা 6263163783 অথবা 9734577162 এই নাম্বারগুলিতে। আবার বাংলায় যোগাযোগ রাখার মতো ম্যানেজার সহ সমস্ত রকম সুবিধা প্রদান করা হয়। অত্যন্ত স্বল্প মূল্যের প্যাকেজে ভর্তির ব্যবস্থা রয়েছে, তাই আর দেরি না করে এখনই ভর্তি হতে যোগাযোগ করুন 8904864131 অথবা 6263163783 অথবা 9734577162 এই নাম্বারগুলিতে।